নারী কিসে আটকায়? পুরুষের সৌন্দর্য, সহানুভূতি, ভালোবাসা, সম্মান, নাকি অর্থবিত্তে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি খুঁজতে থাকেন, তবে আমি বলবো আপনাকে অবশ্যই পড়তে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ দত্তা। জি, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দত্ত উপন্যাস নিয়ে। শরৎচন্দ্র মূলত নারীর মনকে তার প্রতিটি উপন্যাসে তুলে ধরেছেন। শরৎচন্দ্র ছাড়া আর কোনো লেখক এভাবে নারীর মনকে স্পষ্ট করে দেখিয়েছেন বলে খুব একটা জানা যায় না। একজন নারীর বা বাগদত্তা নারীর মানসিক বিশ্লেষণেই যেন এই উপন্যাস। তবে এই উপন্যাসে গ্রিক সাহিত্যের মতো পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত যা ঘটবেই তা ঘটিয়েছেন লেখক। আসলে শরৎ রচনার মধ্য দিয়ে এই উপন্যাসটি ব্যতিক্রম। আসুন শুরু করা যাক আজকের আলোচিত উপন্যাস দত্তা। উপন্যাসের সূচনা হয় তিন বন্ধুকে নিয়ে, জগদীশ, বনমালী, রাসবিহারীর সংকল্পের মধ্য দিয়ে। তিন বন্ধুর সম্পর্ক ছিল যেন হরিহর আত্মা। পাঠশালার পাশে বটগাছকে সাক্ষী রেখে তারা শপথ করে যে কখনো বিয়ে করবে না, উকুলাতি করবে আর টাকা এটি সিন্ধুকে ভরবে। তারপর সেই টাকা দিয়ে দেশ সেবায় ব্রত হবে। কলকাতায় আসার পর তাদের সংকল্প গঙ্গার জলে ভেসে যায়। বৃক্ষ সমাজের নারীদের পুরুষদের সাথে স্বাচ্ছন্দ্যে মেলামেশা ও কেশব সেন, যিনি বৃক্ষ সমাজের প্রচারক, তার প্রতাপে বনমালী ও রাসবিহারী বৃক্ষ মেয়ে বিয়ে করেন। এর ফলে বনমালী গ্রামচ্যুত হয়ে কলকাতায় ব্যবসা করতে থাকেন, আর রাসবিহারী নিজের পিঠের উপর একটা ও স্ত্রীর পিঠে আরেকটা কুলা বাঁধিয়ে বনমালীর জমিদারের নায়েব হিসাবে জীবনযাপন করতে শুরু করে। অন্যদিকে জগদীশ আধুনিক হিন্দু হয়ে এলাহাবাদে ওকালতি করতে চলে যান। তিন বন্ধুর তিনটি সন্তান: জগদীশের পুত্র নরেন, রাসবিহারীর পুত্র বিলাস আর বনমালীর কন্যা বিজয়া। জগদীশ তার ছেলের জন্মের পর বনমালীকে পত্র প্রদান করে জানায় বনমালী বনমালীর মেয়ে হলে তাকে সে পুত্রবধূ করতে চায়। বনমালী ব্যবসায়ী মানুষ, তাই তার হিসেব করতে এবং ভবিষ্যতের ভাবনা করতে ভুল হয় না। সে প্রত্যুত্তরে জানিয়ে দেয় তার ছেলেকে সে জামাই হিসেবে গ্রহণ করবে যদি তার কন্যা হয়। এরপর লেখক আমাদের 25 বছর পরের ঘটনা বলতে থাকেন। এই 25 বছরে জগদীশ স্ত্রী শোকে অধিক মদ্যপানে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান। বনমালীও মৃত্যুশয্যায়। তাই তিনি তার মেয়ে বিজয়াকে বলেন, যদিও আমার প্রধান ঘাতক জগদীশ, আমি শুনেছি তার এক পুত্র আছে নরেন, সে ডাক্তার, বিলেত থেকে পাশ করা। তাকে অর্থাৎ জগদীশকে তিনি কথা দিয়েছেন বিজয়ের সাথে তার বিবাহ দিবেন। বিজয় যেন ঋণের দায়ে নরেনের প্রতি অন্যায় না করে। বিজয় আধুনিকা ব্রাহ্মণারী, যাকে সে কোনোদিন দেখেনি, যার কাছে অনেকগুলো টাকা ঋণ পড়ে আছে, তাকে নিয়ে ভাববার সময় বিজয়ের হয়ে ওঠে না। তার চেয়ে রাসবিহারীর ছেলে বিলাস সুদর্শন, সুপুরুষ, ব্রাহ্ম সমাজের প্রতি অনেক টান, বিষয়াদি ও ব্যবসা সম্পর্কে ভালো অভিজ্ঞ, তার প্রতি তার ঝোঁক বেশি। বনমালী মারা গেলে বিজয় তার বাবার জমিদারি দেখতে আগ্রহ প্রকাশ করেন। বিলাস বিন্দুমাত্র দেরি না করে সব ব্যবস্থা তৈরি করে বিজয়দের গ্রামে নিয়ে যান। এতদিনে জমিদার নায়েব ও তার ছেলের প্রচণ্ড তাণ্ডবে বিজয় গ্রামে এসে বুঝতে পারেন আসলে সে এখানে একঘরে হয়ে পড়ছে। রাসবিহারী যখন জমিদার বাড়ির পার্শ্ববর্তী এক গরিব প্রজার দুর্গাপূজা বন্ধ করে দেয়, ঠিক তখন সেই পূজার অনুমতি নিতে তার কাছে আসেন 25 বছর বয়সী, লম্বা, ফর্সা কিন্তু শীর্ণ দেহের এক যুবক। তখন বিলাস ও বিজয়া জমিদারি বিষয় নিয়ে আলোচনারত। আগন্তুক যুবকের সহজ সরল কথা বলায় এবং সঠিক যুক্তি উপস্থাপন করায় বিজয়া বিমোহিত হন এবং পূজার অনুমতি প্রদান করেন। আর এখানে শুরু হয় উপন্যাসের প্লটের পরিবর্তন। ধীরে ধীরে বিজয়া বুঝতে পারেন রাসবিহারী ও তার ছেলে বিলাস মূলত সম্পদের জন্য তাকে আঁকড়ে আছে এবং মাকড়সার জালের মতো একটি ফাঁদ সৃষ্টি করেছে। এখান থেকে বের হবার কোনো পথ খুলে রাখেনি তারা। কিন্তু যদিও রাসবিহারী পাকা খেলোয়াড়, বিলাসও ঠিক তেমনি।
তার পিতার মতোই। তাই 2 বছর সময় থাকা সত্ত্বেও জগদীশের বাড়ি ও তার বাগান দখল করে নিয়ে নরেনকে গৃহহীন করেন। বিষয়টি বিজয়ের কাছে ভালো মনে না হলেও ব্রক্ষ সমাজের কার্যক্রম চালানোর জন্য উপযুক্ত বাড়ি আর নরেনের অনুপস্থিতি বাধ্য করে এই কাজে বিজয়কে সায় দিতে। যদিও সেই দিনে সেই আগন্তুক ব্যক্তিটি আর কেউ নন, জগদীশের পুত্র নরেন, যে রাসবিহারীর চক্ষুশীল ও বিলাসের প্রধান প্রতিদ্বন্দ্বী আর বনমালীর পছন্দের জামাই। নরেন বাড়ি ছাড়া হবার পর বিজয়ের সাথে দেখা করতে আসেন, যদিও বিজয়া জমিদারি দেখতে গিয়ে কয়েকবার তার সাক্ষাৎ লাভ করেন। নরেনের ভালো ব্যবহার, মেয়েদের প্রতি সম্মান দেখানো প্রভৃতি বিজয়াকে মুগ্ধ করে। কিন্তু বিজয়া এরা সবসময় জানে যে সে বিলাসের বাগদত্তা, আর সেটা সকলের সামনে প্রচার হয় যেদিন ব্রাহ্ম মন্দির উদ্বোধন হয়। এখানে লেখক একটি নতুন চরিত্রকে হাজির করেন, তিনি দয়াল, যিনি এই ব্রাহ্ম মন্দিরে আচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। নরেন এর পরিচয় পাওয়ার পর বিজয়ের মনে কি যেন একটা খসখস করতে থাকে। তার বারবার মনে হতে থাকে মৃত্যুসজ্জায় বনমালী বলা শেষ কথাগুলো। নরেন গৃহহীন হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ ছেড়ে চলে যাবার, আর বিজয়া চিন্তিত হয় নরেনের ক্ষতিপূরণ দেবার। তাই সে নরেনের শেষ সম্বল মাইক্রোস্কোপটিকে কিনে নিতে আগ্রহ প্রকাশ করে, আর এটি নিয়ে রাসবিহারী ও বিলাসের মুখোশ উন্মোচিত হয়। তখন বিজয়া এই জাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য দয়ালবাবুর সাহায্য প্রার্থনা করে। কিন্তু দয়ালবাবু নিজের ভাগ্নি নলিনীকে নরেনের জন্য মনে মনে জামাই ঠিক করে নেয়। এক সময় গিয়ে দয়াল যখন বিজয়কে ভুল বোঝায় এবং বিজয়া নরেনের সাথে খারাপ আচরণ করে, আর বিলাস ও বিজয়ের বিয়ের কার্ড নরেনের কাছে পৌঁছে যায়, তখন নরেন নিজেকে ধরে রাখতে পারে না। তাই তার শেষ চিহ্ন মাইক্রোস্কোপটি ফেরত নেবার জন্য ও তার চলে যাবার খবর দেওয়ার জন্য সে বিজয়ের মুখোমুখি হয়। এর মধ্যে বিজয়া জানতে পারে যে জগদীশের যে ঋণ, তা নরেনকে বিলেতে পড়ার জন্য বনমালী দিয়েছিল, নরেনকে বিজয়ের উপযুক্ত পাত্র করার জন্য। নরেন বিজয়ের উপযুক্ত পাত্র হয় ঠিকই, কিন্তু যখন বিজয় সেটা জানতে পারে, তখন তার মনে নলিনী ও নরেনকে নিয়ে একটি ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়। যদিও সে সময় সে বিলাসের বাগদত্তা। দয়ালবাবু নলিনীর কাছে সব কিছু শুনতে ও জানতে পেরে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে বিজয়া ও নরেনের বিয়ে সম্পাদন করবে। কিন্তু ততক্ষণে বিজয় সব ভেবেচিন্তে স্থির মানসিকতায় ব্রক্ষ সমাজের রীতি অনুযায়ী বিলাস ও বিজয়ের বিয়ের কাগজে স্বাক্ষর করে বসে, যা পাশ করার জন্য রাসবিহারী কলকাতার রেজিস্ট্রি অফিসে বাহক মারফত পাঠিয়ে দেয়। বিয়ের ঠিক 2 দিন আগে নরেন একটি দাবি করে বসে, বিজয়া যদি তার বাবার কথা মতো তাকে তার বাড়ি ফিরিয়ে দিতে চায়, তবে আর যেসব দেবার কথা ছিল সেসব দিতে হবে। অর্থাৎ জমিদার কন্যা বিজয়া, তার দাস দাসী সহ সকল কিছু। না হলে সে দক্ষিণ আফ্রিকায় চলে যাবে, কারণ তার পক্ষে এই দেশ থেকে বিজয়ের বিয়ে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু তখন বিজয় বিলাসের বউ হতে মাত্র 2 দিন বাকি। বিজয়া যে কথা দিয়েছে তার খেলাপ করার ক্ষমতাও তার নাই। এই সমস্যার সমাধানে এগিয়ে আসে নলিনী। সে রাসবিহারীর মতো চালাকি করে বিয়ের আগের দিন বিজয়াকে ও রাসবিহারীকে দয়ালের বাড়িতে, যেখানে সে থাকে, সেখানে নিমন্ত্রণ করে বসে। তবে দুইজনের নিমন্ত্রণের সময় আহ, ভিন্ন, যদিও দিন একই হয়। বিজয়া যখন দয়ালের বাসায় হাজির হয়, তখন সে স্পষ্ট বুঝতে পারে এই বাড়িতে কোনো বিয়ের আয়োজন করা হয়েছে। তার বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। সে ভাবে নরেন আর নলিনীর বিয়ের নিমন্ত্রণে তাকে ডাকা হয়েছে। কিন্তু ভুলটি তখন ভাঙে যখন নলিনী এসে জানায় যে বিজয়াকে বধূ বেশে সাজাতে নরেন তাকে দায়িত্ব দিয়েছে। তখন বিজয়া কি করবে কোনো কিছুই ঠিক করতে পারে না। এই সমস্যার সমাধানেও এগিয়ে আসে নলিনী। ব্রাহ্ম সমাজের রীতি অনুযায়ী পিতৃ আদেশ অলঙ্ঘনীয়। তাই বিজয়া যদি ব্রাহ্ম নারী হয়, তবে পিতার আদেশ বা শর্ত মোতাবেক তাকে নরেনকেই বিয়ে করতে হবে। আর যেহেতু সেখানে বনমালী জানতে চায় যে জগদীশ বা নরেন কেউই ব্রাহ্ম সমাজভুক্ত নয়, তখন বিয়েটা হিন্দু রীতিতেই হবে, কারণ
বনমালী যখন কথা দিয়েছিল তখন পর্যন্ত জগদীশ কিংবা নরেন ব্রহ্ম সমাজভুক্ত হয়নি। অতএব এরা স্পষ্টই হয়ে যায় যে পিতৃ আদেশ আর বনমালী নিজেও ব্রহ্ম সমাজের প্রতি খুব একটা আহ, ভালো বা সুখী ছিল না, যার ফলে সে চাচ্ছিল তার মেয়ে হিন্দু রীতিতেই কোনো হিন্দু ছেলের বউ হোক। বিয়ের সমাপ্তিতে রাসবিহারী উপস্থিত হয়ে এইরকম কাণ্ড দেখে ক্ষোভে বেরিয়ে যায়। নলিনী তাকে খাবার কথা বললে রাসবিহারীর দু চোখ দিয়ে যে আগুন বের হচ্ছিল, তা যদি নলিনী, দয়াল, বিজয়া, নরেন কিংবা খুদে বার্তাবাহক পরশ দেখতে পেত, তাহলে সকলেই জ্যান্ত বশীভূত হতো। আর এর মাধ্যমে মিলনাত্মক একটি প্রেম কাহিনীর পরিসমাপ্তি ঘটে। এই উপন্যাসে কয়েকটি মজার দিক আছে, তার মধ্যে একটা হচ্ছে ব্রহ্ম সমাজের যে রীতি, তাকে দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু রীতিকে বাঁচিয়েছেন। আবার একইভাবে আহ, এখানে ঠিক গ্রিকের যে নীতি, পূর্ব নির্ধারিত কোনো সিদ্ধান্তই উপন্যাসের চরিত্রের শেষ অবধি ঘটবে, ঠিক সেটাও তিনি এই উপন্যাসে দেখিয়েছেন। যাক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি আগামীতে আবারও আসছি নতুন একটি উপন্যাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করেনি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। আমি আসছি নতুন একটি উপন্যাস নিয়ে আপনাদের সামনে আগামীতে। আজ সে পর্যন্তই, ধন্যবাদ।